বিভিন্ন ধরনের ড্রেসের মধ্যে লেহেঙ্গা হলো এমন একটা ড্রেস যেটা সুন্দর করে না পরলে একেবারেই মানায় না। তাই মেয়েরা যখন লেহেঙ্গা পরে কিংবা তারা যখন বড় বড় শোরুম থেকে লেহেঙ্গা কিনতে যায় তখন তাদেরকে ভালো করে লেহেঙ্গা পরে না দেখালে তারা আর লেহেঙ্গা কিনতে চায় না। লেহেঙ্গার ব্যবসায় শহরের একটা বিখ্যাত শোরুমের নাম ছিল বিকাশের শোরুম। বেশিরভাগ মহিলারা বিকাশের শোরুম থেকেই লেহেঙ্গা কিনতে পছন্দ করে। একদিন টিনা নিজের বিয়ের লেহেঙ্গা কিনতে বিকাশের শোরুমে আসে। দিদি বিশ্বাস করুন, এই লেহেঙ্গাটা আপনাকে অসাধারণ লাগবে। আর বিয়ের দিন যদি লেহেঙ্গাটা পরে একবার বিয়ের মণ্ডপে ওঠেন তাহলে আপনাকে কেউ চিনতে পারবে না। বিশেষ করে ডার্ক মেরুন কালার আপনার গায়ের রঙের সঙ্গে ভীষণ পরিমাণে মানাবে। হ্যাঁ দাদা, আপনার কথা বুঝতে পেরেছি, কিন্তু এই লেহেঙ্গাটা ভীষণ ভারী। আমি বিয়ের দিন যদি এত ভারী লেহেঙ্গা পরে সামলাতে না পারি তাহলে খুব মুশকিল হয়ে যাবে। সেই কারণে আমি একটু হালকার মধ্যে খুব সুন্দর দেখতে লেহেঙ্গা খুঁজছি। আপনি বিশ্বাস করুন, এই লেহেঙ্গাটা একেবারে হালকা আর চোখের সামনে দেখছেন বলে বুঝতে পারছেন না। আপনি দাঁড়ান, আমি এখন এই লেহেঙ্গাটা পরে আপনাকে দেখাচ্ছি, দেখবেন এই লেহেঙ্গাটা ভীষণ হালকা। এই বলে বিকাশ তাড়াতাড়ি করে সেই দামি লেহেঙ্গা নিয়ে ট্রায়াল রুমে চলে যায়। সে খুব সুন্দর করে লেহেঙ্গা পরে টিনার সামনে আসে। একটা ছেলে যে এত সুন্দর করে লেহেঙ্গা পরতে পারে তা টিনা চোখে না দেখলে বিশ্বাস করতেই পারতো না। বিকাশের গায়ে লেহেঙ্গাটা দেখতে অসাধারণ মনে হয়, কারণ লেহেঙ্গাটা যত না সুন্দর তার থেকে বেশি ভালো করে লেহেঙ্গা পরার কারুকার্য জানে বিকাশ। তাই এক দেখাতেই টিনার সেই লেহেঙ্গাটা পছন্দ হয়ে যায়। এই দেখেছেন ম্যাডাম, দেখুন আমার গায়ের রং ফর্সা আর আপনার গায়ের রঙও ফর্সা, সুতরাং আমাকে যখন লেহেঙ্গাটা এত ভালো মানাতে পারে তখন আপনাকে ওই লেহেঙ্গাটা দারুণ মানাবে। আর আমি আপনাকে লেহেঙ্গাটা পরে নেচে দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবেন লেহেঙ্গাটা কতটা হালকা। এই বলে বিকাশ লেহেঙ্গা পরে দোকানে নাচতে শুরু করে। বিকাশের লেহেঙ্গা পরে নাচ দেখে টিনা জোরে জোরে হেসে ওঠে। তাই লেহেঙ্গা না কিনে বিকাশের শোরুম থেকে চলে যাওয়ার মতো কোনো কারণই টিনা খুঁজে পায় না। ঠিক আছে দাদা, আপনি আমাকে এই লেহেঙ্গাটা দিয়ে দিন। হ্যাঁ, আমি প্যাক করে দিচ্ছি, আর আপনি লেহেঙ্গাটা নিয়ে বিল কাউন্টারে গিয়ে বিল করে নিন। দেখবেন আপনার প্রিয় বান্ধবী প্রিয়া আপনার বিয়ের দিন এত সুন্দর লেহেঙ্গা আপনাকে পরতে দেখে জ্বলে পুড়ে মরে যাবে একেবারে। অবাক কাণ্ড, আপনি কি করে জানলেন যে আমার প্রিয় বান্ধবীর নাম প্রিয়া? ও কি আপনার দোকান থেকে লেহেঙ্গা কিনতে এসেছিল? না না, আপনার বান্ধবী আমার দোকান থেকে লেহেঙ্গা কেনেনি, তবে আপনাদের মতো সুন্দরী মেয়েদের প্রিয় বান্ধবীদের নাম সবসময় প্রিয়াই হয়, তাই আমি একটা আন্দাজ করে আপনাকে বললাম আর কি। টিনা লেহেঙ্গা কিনে খুশি মনে দোকান থেকে চলে যায়। বিকাশের এত সুন্দর ব্যবহার এবং মিষ্টি কথার জন্য এবং তার লেহেঙ্গা পরার কারুকার্যের জন্য তার দোকানে কখনো গ্রাহকের অভাব হয় না। বিকাশের এরকম লেহেঙ্গা পরে দেখিয়ে লেহেঙ্গা বিক্রি করার ধরন তার দোকানের কর্মচারী রতন ভীষণ পছন্দ করে, কারণ একজন পুরুষ মানুষ হয়ে লেহেঙ্গা বিক্রি করার জন্য এরকম মেয়েদের মতো লেহেঙ্গা পরে সবাইকে দেখানো কম কথা নয়। স্যার সত্যি আপনাকে কুর্নিশ জানাই। আচ্ছা, আপনি এরকম প্রত্যেকদিন নানান রকমের লেহেঙ্গা পরে মহিলাদের দেখান, তাতে আপনার একটু লজ্জা করে না? আপনার জায়গায় আমি হলে তো লজ্জায় মরে যেতাম। না না রতন, এটা তো আমার ব্যবসা, আর ব্যবসার ক্ষেত্রে লেহেঙ্গা পড়তে আবার লজ্জা কিসের? আমি যেমন সুন্দর লেহেঙ্গা বাঁধতে পারি সেই রকম লেহেঙ্গা কেউ বাঁধতে পারে না। সেই জন্যই আমি যতক্ষণ না মেয়েগুলোকে লেহেঙ্গা পরে দেখাবো ততক্ষণ আমাদের দোকানে বিক্রি হবে না। এভাবে বিকাশের দোকান থেকে মহিলারা লক্ষ লক্ষ টাকার লেহেঙ্গা কিনে নিয়ে যায়। বিকাশের ব্যবসা এভাবেই বেশ ভালোই ফুলে ফেপে ওঠে। আর এটা দেখে বিকাশের প্রতিবেশীরা তার উপর হিংসা করতে শুরু করে। পাড়ার মহিলারা বিকাশের ব্যবসার এরকম উন্নতি কিছুতেই সহ্য করতে পারে না। তাই তারা যখন দেখে যে বিকাশ শোরুমে দাঁড়িয়ে লেহেঙ্গা পরে মহিলাদেরকে দেখাচ্ছে তখন তারা এই বিষয় নিয়ে ভীষণ পরিমাণে হাসাহাসি করে। সহেলির ভাগ্যটা বেশ ভালোই, বুঝলি তো, একটা এমন বর পেয়েছে যে দোকানে মেয়েদের মতো লেহেঙ্গা পরে ঘোরাঘুরি করে। সহেলিকে লেহেঙ্গা পরার সময় কোনো চিন্তাই করতে হবে না, কারণ ওর বর নিজে যেমন ভালো লেহেঙ্গা পরতে পারে তেমনই মনে হয় নিজের বউকে ভালো লেহেঙ্গা পরাতে পারে। তা যা বলেছিস, এই তো কিছুদিন আগে আমি যখন বাজার করতে যাচ্ছিলাম তখন দেখলাম বিকাশ একটা মহিলাকে লেহেঙ্গা পরে নিচে দেখাচ্ছে। ওই দেখে আমার যা হাসি পেয়েছিল, আমি তো আর নিজের হাসি আটকে রাখতে পারিনি। দোকানে লেহেঙ্গা পরে নাচ গান করে ভালোই টাকা রোজগার করছে। পাড়ার মহিলারা মিলে এরকম ভাবে বিকাশের নিন্দা চর্চা করছে। এমন সময় সহেলি তাদের সামনে আসে। এর ফলে সহেলিকে জ্বালাতন করার জন্য তাদের কাছে এক সুবর্ণ সুযোগ চলে আসে। এই সহেলি, দাঁড়া দাঁড়া, কোথায় যাচ্ছিস? এইমাত্র আমাদের মধ্যে তোকে আর বিকাশকে নিয়েই কথা হচ্ছিল। প্রত্যেকদিন তোদের বাড়ি থেকে ভীষণ পরিমাণে ঝামেলার আওয়াজ পাই, কেন বলতো? বর আর বউ খুব ঝগড়া করিস বল। ঝগড়া হবে নাই বা কেন? কোনো বউ মেনে নেবে বলতো? তার বর দোকানে গিয়ে এরকম লেহেঙ্গা পরে নাচ গান করছে আর লেহেঙ্গা বিক্রি করছে। তোর জন্য খুব খারাপ লাগে রে। বিকাশ কেন যে লেহেঙ্গা পরে মহিলাদেরকে লেহেঙ্গা বিক্রি করে কি জানি।
লেহেঙ্গা নিজে না পরে বুঝি বিক্রি করা যায় না? এই জন্যই তোমাদের সঙ্গে আমার কথা বলতে ইচ্ছা করে না। তোমরা ভীষণ পরিমাণে পরনিন্দা আর পরচর্চা করো। আর তোমার যদি বিকাশের লেহেঙ্গা পরা নিয়ে কোনো সমস্যা থাকে তাহলে বিকাশের সাথে সামনাসামনি কথা বলবে। আমাকে কথা শোনানোর কোনো মানে নেই, যত সব। এভাবে সহেলি পাড়ার মহিলাদের একদম মুখের উপর জবাব দিয়ে সেখান থেকে চলে যায়। রত্না এবং কমলা মুখে কুলু পেটে থাকে, কারণ তারা ভালো করেই জানে যে পরনিন্দা এবং পরচর্চার ক্ষেত্রে তারা একেবারেই পাড়ায় ফেমাস। মুখের উপর উত্তর দিয়ে বাড়িতে চলে যাবার পরেও সহেলির সেই বিষয়টা মোটেই ভালো লাগে না, কারণ সে পাড়ার মহিলাদের সঙ্গে ঝগড়া করে এলেও তার পছন্দ হয় না যে বিকাশ এরকম ভাবে লেহেঙ্গা পরে লেহেঙ্গা বিক্রি করবে। বিকাশের জন্য আমাকে কত অপমান সহ্য করতে হচ্ছে, আর মহিলাগুলোরও খেয়ে দিয়ে কোনো কাজ নেই, শুধুমাত্র এর বাড়ির তার বাড়ির হাড়ির খবর নিয়ে বেড়ায়। কিছুক্ষণের মধ্যেই বিকাশ লেহেঙ্গার দোকান বন্ধ করে বাড়ি চলে আসে। সহেলি, খুব জোরে খিদে পেয়ে গেছে, আমাকে তাড়াতাড়ি খেতে দাও। লেহেঙ্গা বিক্রি করতে করতে সকাল থেকে কিছু খাওয়া হয়নি, তাই এখন যদি না খাই তাহলে মাথা ঘুরে পড়ে যাবো। দাও দাও, খাবার দাও। আমি তোমার চাকরানি? আজকে থেকে তোমার বাড়িতে খাওয়া দাওয়া করা বন্ধ। দোকান থেকে যা পারবে খেয়ে নেবে। আমি তোমাকে আর কোনোদিনও রান্না করে খাওয়াতে পারবো না। আমার প্রত্যেকদিন ঝামেলার ভালো লাগছে না সহেলি। আজকে আবার তোমার কি হলো? তুমি এরকম রেগে আছো কেন? সকালবেলা তোমার মুড তো ভালোই ছিল। তুমি লেহেঙ্গা পরে দোকানে লেহেঙ্গা বিক্রি করো বলে তোমার সাথে প্রত্যেকদিন আমার ঝামেলা হয়। আমার আর ভালো লাগে না। আমার বড় এরকম মেয়েদের মতো লেহেঙ্গা পরে দোকানে ঘুরে বেড়াবে, আমি এটা কিছুতেই মেনে নিতে পারবো না। প্লিজ তুমি কালকে থেকে আর লেহেঙ্গা পরো না বিকাশ। আমি সুন্দর করে লেহেঙ্গা পরে না দেখালে কোনো মহিলা তো আমার দোকানে লেহেঙ্গা কিনবেই না। তাই আমি আমার রোজ রোজ লেহেঙ্গা পরা নিয়ে তোমাকে কৈফিয়ত দিতে পারবো না। তুমি যদি আমাকে খেতে দিতে চাও দাও, তা নাহলে আমি গিয়ে শুয়ে পড়ছি। সহেলি রাগ করে বিকাশকে খেতে না দিলে বিকাশ না খেয়ে শুয়ে পড়ে, কিন্তু সারাদিন কিছু না খাওয়ার ফলে তার কিছুতেই ঘুম আসতে চায় না। এভাবেই দেখতে দেখতে 3-4 দিন কাটে, কিন্তু তবুও সহেলির রাগ কমে না। 3 দিন হয়ে গেল সহেলি, তুমি আমার সাথে ভালো করে কথাও বলোনি। আমার আর এরকম ঝগড়া করতে ভালো লাগছে না। আমায় কি করতে হবে বলো তো, আমি তাই করছি। তোমাকে শুধু একটাই জিনিস করতে হবে। তোমার দোকানে লেহেঙ্গা পরে দেখানোর জন্য একটা মেয়েকে রাখতে হবে, আর তাকে তুমি মাস মাহিনা দেবে। তাহলে তোমাকে আর লেহেঙ্গা পরতে হবে না। তুমি যদি এটা করতে পারো তাহলে আমি তোমার সঙ্গে কথা বলবো। আচ্ছা ঠিক আছে বাবা, আমি আর কালকে থেকে লেহেঙ্গা পরবো না। আর তোমার কথা মতো আমার দোকানে আমি একটা মেয়েকে কাজে রাখবো, যে কিনে কাস্টমারদের লেহেঙ্গা পরে দেখাবে। আর আমি কালকে সকালবেলা দোকানে গিয়ে বাইরে নোটিশ বোর্ড ঝুলিয়ে দেবো যে লেহেঙ্গা পরার জন্য মেয়ে দরকার। বিকাশের কথা শুনে সহেলি খুবই খুশি হয়। পরের দিন বিকাশ তার দোকানে একটা নোটিশ বোর্ড ঝুলিয়ে দেয় যে লেহেঙ্গা পরে কাস্টমারদের দেখানোর জন্য একটা এক্সপিরিয়েন্সড মেয়ে দরকার। সেই নোটিশ বোর্ড দেখে পূজা নামে একটি মেয়ে বিকাশের দোকানে কাজ করতে আসে। পূজা যখন গ্রাহকদের লেহেঙ্গা পরে দেখাতে শুরু করে তখন একজন মহিলারও সেই লেহেঙ্গা পরার ডিজাইন পছন্দ হয় না, কারণ পূজা মোটেই ভালো করে লেহেঙ্গা পরতে পারে না। ভালো লেহেঙ্গাও তার গায়ে খারাপ দেখায়, আর এর ফলে বিকাশের ব্যবসা ধীরে ধীরে লাটে উঠতে শুরু করে। এভাবে দেখতে দেখতে মাস শেষ হয়ে আসলে পূজা বিকাশের কাছে মাহিনা চায়। তোমাকে আমি 1 টাকাও দিতে পারবো না পূজা, কারণ তোমার জন্য আমার ব্যবসার অনেক ক্ষতি হয়েছে। তুমি মেয়ে হয়ে একটা লেহেঙ্গা পরতে পারো না, আর আমি ছেলে হয়ে তোমার চেয়ে কত ভালো লেহেঙ্গা পরতে পারি। একদম ফালতু কথা বলবেন না। এখন মাস মাহিনা দেওয়ার সময় হয়েছে বলে এসব অজুহাত দিয়ে আমাকে কাজ থেকে ছাড়িয়ে দিতে চাইছেন। এখন আপনার মতো বেটা ছেলের কাছ থেকে আমাকে লেহেঙ্গা পরা শিখতে হবে নাকি? পূজা এই বলে টাকা পাওয়ার জন্য বিকাশের সঙ্গে ঝগড়া করতে শুরু করে, কিন্তু বিকাশ কোনো মনোমালিন্য চায় না। তাই সে পূজাকে মাস মাহিনা দিয়ে দোকান থেকে চলে যেতে বলে। পূজাও টাকা পাওয়ার পর সেখান থেকে প্রস্থান করে। এখন যেহেতু বিকাশ আগের মতো মহিলাদের লেহেঙ্গা পরে দেখাতে পারে না, সেই কারণে ধীরে ধীরে একটা মহিলাও তার দোকানে লেহেঙ্গা কিনতে আসে না। দেখতে দেখতে এভাবেই কিছুদিন কাটে। একদিন শহরের এক বড় ব্যবসায়ীর মেয়ে বিকাশের দোকানে লেহেঙ্গা কিনতে আসে, কিন্তু সে লেহেঙ্গা পছন্দ করতে পারে না বলে বিকাশ শেষ পর্যন্ত না পেরে নিজের ব্যবসা বজায় রাখার জন্য আবার লেহেঙ্গা পরতে বাধ্য হয়। ঠিক এমন সময় সহেলি বিকাশকে ফোন করে। কথা বলছো না কেন? এই সহেলি, কি হয়েছে? আমি এক্ষুনি আসছি সহেলি, আমি এক্ষুনি আসছি। বিকাশ, আমার ভীষণ পরিমাণে শরীর খারাপ করছে, খুব মাথা ঘুরছে। সকাল থেকে 3 বার আমার বমি হয়েছে। তুমি যেখানেই আছো তাড়াতাড়ি বাড়ি চলে এসো। এই বলতে বলতে সহেলি অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। বউয়ের শরীর খারাপ শুনে বিকাশ আর নিজেকে ঠিক রাখতে পারে না, তাই সে একেবারেই ভুলে যায় যে সে তখন লেহেঙ্গা পরে আছে। লেহেঙ্গা পরা অবস্থাতেই বিকাশ গাড়ি নিয়ে বাড়িতে পৌঁছায়। বাড়িতে যাওয়ার পর সে সহেলিকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে খুবই ভয় পেয়ে যায়। তাই বিকাশ সঙ্গে সঙ্গে তার বউকে পার্শ্ববর্তী নার্সিং হোমে নিয়ে গিয়ে ভর্তি করে। কিছুক্ষণের মধ্যে ডাক্তার চিকিৎসা করে সহেলিকে সুস্থ করে তোলে।
কিন্তু নার্সিং হোমের সকলেই বিকাশকে এরকম লেহেঙ্গা পরা অবস্থায় দেখে ভীষণ পরিমাণে হাসাহাসি করে। তখন বিকাশের মাথায় আসে যে সে লেহেঙ্গা পরিবর্তন করে প্যান্ট শার্ট পরতে ভুলে গেছে। এমন সময় সহেলিরও জ্ঞান ফিরে আসে। বিকাশ, আমার শরীর খারাপ আর তুমি তার মধ্যে আমাকে আরো কষ্ট দেওয়ার জন্য আবার লেহেঙ্গা পরেছো। আমি কতবার তোমাকে বারণ করেছিলাম যে তুমি লেহেঙ্গা পরবে না, কিন্তু তবুও তুমি আমার কথা শোনোনি। তুমি এক্ষুনি আমার চোখের সামনে থেকে চলে যাও। তুমি আমাকে ভুল বুঝছো সহেলি, একবার আমার কথাটা শোনো, তারপর তোমার যা ইচ্ছা হয় তুমি তাই বলো। বিকাশের বউ তার কোনো কথাই শুনতে চায় না, কিন্তু এমন সময় বিকাশের দোকানের কর্মচারী রতন সেখানে চলে আসে। ম্যাডাম, আমি আপনার কেবিনে ঢুকতে ঢুকতে আমি আপনারা স্যারের সব কথা শুনে নিয়েছি। আপনি বেকার স্যারকে ভুল বুঝছেন। এই কদিন ধরে স্যার লেহেঙ্গা পরে মহিলাদের না দেখানোর জন্য আমাদের লেহেঙ্গা একেবারেই কেউ কিনতে চাইছে না। সুতরাং ব্যবসায়ী উন্নতি একেবারেই কমে গেছে, আর এরকম চলতে থাকলে স্যারকে তো লেহেঙ্গার দোকান তুলে দিতে হবে। সেই কারণে আজকে যখন একটা বড় খদ্দের এসেছিল, তাই স্যার না পেরে লেহেঙ্গা পরে তাকে দেখিয়েছেন। আর স্যার যে মেয়েকে কাজ করতে রেখেছিলেন, সেই মেয়ে একেবারেই লেহেঙ্গা পড়তে শেখেনি, তাই আজকে এই দুর্দশা। আর শহরের সবকটা লেহেঙ্গার দোকানে পুরুষ মানুষরা লেহেঙ্গা পরে বিক্রি করে, তাই এটা কোনো খারাপ কাজ নয়। ছাড়, বাদ দে রতন, আমার কপালটাই খারাপ। তাই তুই এখন তোর বৌদিকে এইসব কথা বলিস না, কারণ ও কোনো কথাই শুনতে চাইবে না। স্যার, আমি ভাবছি এখন আমিও লেহেঙ্গা পরা শিখে নেব। আর বৌদি আমার কথাগুলো শুনতে না চাইলেও এই কথাগুলো সত্যি, সুতরাং ওনাকে বাস্তবটা মেনে নিতে হবে। রতনের কথা শুনে সহেলি তার ভুল বুঝতে পারে, তাই সে আর বিকাশকে কোনো খারাপ কথা বলে না। এতদিন ধরে সহেলি বিকাশকে লেহেঙ্গা পরার জন্য যা যা খারাপ কথা বলেছে, তার জন্য সে বিকাশের কাছে ক্ষমা চায়। ঠিক এমন সময় ডাক্তারবাবু কেবিনে আসে আর জানায় যে সহেলি 3 মাসের অন্তঃসত্ত্বা। এই খবর শুনে সকলেই ভীষণ পরিমাণে খুশি হয়। তারপর থেকে পাড়ার মহিলারা যখনই বিকাশের লেহেঙ্গা পরা নিয়ে হাসাহাসি করে, সহেলি তখন তাদের বিরুদ্ধে প্রতিবাদ করে আর নিজের স্বামীর হয়েই কথা বলে। সহেলির সাপোর্ট পেয়ে বিকাশ আরো স্বতঃস্ফূর্তভাবে লেহেঙ্গা পরে ব্যবসা করা শুরু করে এবং দেখতে দেখতে সে শহরের অনেক বড় লেহেঙ্গা বিক্রেতা হয়ে ওঠে। বিপ্লব তার মা সুচরিতা দেবী এবং বউ ফাল্গুনির সঙ্গে বাস করত। ফাল্গুনি এবং বিপ্লবের 5-6 মাস আগেই বিয়ে হয়েছিল। তারা নিজের পছন্দেই বিয়েটা করেছিল। সুচরিতা দেবী তার ছেলে বিপ্লবকে ভীষণ পরিমাণে ভালোবাসত, তাই সে তার ছেলের পছন্দকে মন থেকে স্বীকার করে নিয়েছিল। ফাল্গুনি নিজেকে খুবই মডার্ন বলে মনে করত। বাড়ির কাজকর্ম সে কিছুই করত না। সারাদিন সে আপন খেয়ালে ব্যস্ত থাকত। বাইরে ঘুরতে যাওয়া ফাল্গুনের একটা হবি ছিল। সুচরিতা দেবী তার ছেলের সঙ্গে সঙ্গে তার বৌমাকেও খুবই ভালোবাসত। সে ফাল্গুনিকে নিজের মেয়ে বলেই মনে করত, তাই সে বাড়ির কাজকর্ম করতে ফাল্গুনিকে কখনোই বলেনি। সে একাই বাড়ির সব কাজ করত এবং তার ছেলে বৌমার খেয়ালও রাখত। একদিন, বিপ্লব, আজকে তো তোমার ছুটি আছে, চলো না আজকে আমরা মুভি দেখে আসি। একটা খুব ভালো মুভি বেরিয়েছে। বিয়ের আগে আমরা কত মুভি দেখতে যেতাম, বিয়ের পর তো যাওয়াই হয় না। কি হলো, শুনতে পাচ্ছ? কিছু বলছি তো আমি। হ্যাঁ, শুনতে পাচ্ছি। ভাবলাম একটা দিন ছুটি পেলাম, বাড়িতে শান্তিতে থাকবো, তার হলো না। মারবো কিন্তু বলে দিচ্ছি। যাবে কিনা বলো, তাহলে আমি রেডি হব। হ্যাঁ, বউয়ের কথা অস্বীকার করা কখনো যায় নাকি? সবসময় মাথা নত করে হ্যাঁ বলতে হয়। ঠিক আছে, তুমি তৈরি হয়ে নাও তবে। ফাল্গুনি ও বিপ্লব মুভি দেখতে যাওয়ার জন্য রেডি হয়। বাড়ি থেকে বেরোনোর সময় সুচরিতা দেবী তাদের জিজ্ঞাসা করে, কি হলো, তোমরা কোথায় যাচ্ছ? কি রে বিপ্লব, কোথায় যাচ্ছিস? আমাকে কিছু বললি না যে? মা, আসলে আমি আর ফাল্গুনি বিপ্লবকে চুপ করিয়ে দিয়ে বলে, মা, আমরা ডাক্তার দেখাতে যাচ্ছি। আসলে সকাল থেকে আমার শরীরটা খুব খারাপ, তাই জন্য বিপ্লব আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছে। সে কি, শরীর খারাপ? একবারও বললে না কেন আমাকে? কিন্তু কি হয়েছে তোমার? আচ্ছা মা, আমরা এবার আসছি। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার প্রশ্নের উত্তর দিতে দিতেই তো সময় শেষ হয়ে যাবে। বাড়ি এসে বলবো সব। এই বলে ফাল্গুনি ও বিপ্লব বাড়ি থেকে বেরিয়ে যায়। তারা কিছুক্ষণের মধ্যে সিনেমা হলে পৌঁছায়। তারা বেশ মজা করে সিনেমা দেখতে থাকে। 1 ঘন্টা পর সুচরিতা দেবী বিপ্লবকে ফোন করে। ফাল্গুনি, মা ফোন করেছে। মাকে তো আমরা সত্যি কথা বলিনি। ফোন ধরলে তো বুঝে যাবে যে আমরা সিনেমা দেখতে এসেছি। হ্যাঁ, তো ফোন ধরতে কে বলেছে তোমাকে? আমাকেও ফোন করেছে 4 বার। আমি ফোন সাইলেন্ট করে রেখে দিয়েছি। হাফ টাইমে বাইরে বেরিয়ে ফোন করব। এখন চুপ করে মুভি দেখো। তারা আবার মুভি দেখতে থাকে। ওদিকে সুচরিতা দেবী কিছুক্ষণ পর পর তাদের ফোন করতেই থাকে। তারা হাফ টাইমে হলের বাইরে বেরিয়ে সুচরিতা দেবীকে ফোন করে। হ্যাঁ মা, বলো কি হয়েছে? এতবার ফোন করছো কেন? কিছু হয়েছে নাকি তোমার? না না, আমার আবার কি হবে? সেই কখন থেকে ফোন করছি, একবার ফোনটা ধরবি তো বাবা।
কোথায় আছিস তোরা? বৌমাকে ডাক্তার দেখিয়েছিস? ডাক্তার কি বললো? দাও দেখি, ফোনটা আমার কাছে দাও। হ্যাঁ মা বলুন, আপনার কথা কিছু শোনা যাচ্ছে না। হ্যালো হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো। ফাল্গুনি এরকম ভাবে নাটক করে ফোনটা কেটে দেয়। তারা আবার সিনেমা দেখা শুরু করে। সুচরিতা দেবী খুবই চিন্তায় পড়ে যায় এবং তাদেরকে বারে বারে ফোন করতেই থাকে। সিনেমা দেখার পর ফাল্গুনি ও বিপ্লব শপিং করতে যায়। রাত 12টা বেজে যায়, কিন্তু তবুও তারা বাড়ি ফিরে আসে না। সুচরিতা দেবীর চিন্তা আরো বেড়ে যায়। সে একইভাবে ফাল্গুনি এবং বিপ্লব দুজনকে ফোন করতেই থাকে। হে উপরওয়ালা, এদের কি কোনো বিপদ হলো নাকি? এতবার করে ফোন করছি, ফোন ধরছে না কেন? আর একবার করে দেখি। এই তো। হ্যালো, কোথায় আছো তোমরা? তোমরা বাড়ি আসবে কখন? হ্যালো, আমরা বাড়ি তো আসছি। এতবার করে ফোন করে বিরক্ত করলে বাড়ি আসবো কিভাবে? রাখুন, আসি আমরা। রাত 1টার দিকে ফাল্গুনি ও বিপ্লব বাড়ি ফিরে আসে। সুচরিতা দেবী কিছু বলবে কি তার আগেই ফাল্গুনি তার শাশুড়ি মাকে কথা শোনাতে শুরু করে। আচ্ছা মা, আপনি এতবার করে ফোন করেন কেন? আপনার ছেলে তো আমার সঙ্গে ছিল। আপনি কি ভাবছিলেন আপনার ছেলেকে আমি কোথাও নিয়ে গিয়ে মারধর করছিলাম? আপনি সব সময় এরকম করে থাকেন, বাড়ি থেকে বের হতে দেন না, আর সঙ্গে সঙ্গে ফোন করে কোথায় আছো, কি করছো, কখন আসবে, এরকম সব সময় করলে কি ভালো লাগে? তোমরা ফোন ধরছিলে না তো, সেই জন্যই তো বারবার আমাকে ফোন করতে হচ্ছিল। আমার চিন্তা হয়তো সে সন্ধেবেলা বেরিয়েছো আর এখন বাজে রাত 1টা। ছেলে মেয়েরা বাড়ি না ফিরলে মায়েদের কি চিন্তা হবে না? আমরা এখন বাচ্চা নই যে আমরা ছোট বাচ্চা বাইরে গিয়ে হারিয়ে যাব, বাড়ি আসতে পারবো না। আমাদের বিয়ে হয়ে গেছে, আমরা কি স্বাধীনভাবে জীবনযাপন করতে পারবো না? আপনি কি আমাদের জেলখানার কয়েদি ভেবেছেন? আপনার কথা শুনেই সবকিছু করতে হবে? আপনার পারমিশন নিয়ে বাড়ি থেকে বেরোবো, পারমিশন নিয়ে বাড়িতে আসবো? হ্যাঁ মা, সবসময় ফোন করে কোথায় আছিস করলে তো মানুষ এমনিই বিরক্ত হয়ে যাবে। আচ্ছা এবার বলো তো, কেন ফোন করেছিলে? তোদের জন্য চিন্তা হচ্ছিল বলে ফোনটা করছিলাম রে বাবা। একবার তোরা ফোনটা ধরে বলে দিলেই তো সব সমস্যারই সমাধান হয়ে যেত। সেই কখন থেকে খাবার নিয়ে বসে আছি, তোদের জন্য অপেক্ষা করছিলাম। তোরা বাড়ি ফিরে এলে একসাথে খাবো তাই। আপনি না খেয়ে বসেছিলেন কেন? আমরা কি আপনাকে না খেয়ে বসে থাকতে বলেছিলাম? দেখুন, সবসময় আপনার কথা অনুযায়ী খাবার খেতে হবে তা কিন্তু নয়। আজকে আমরা বাইরে থেকে ডিনার করে এসেছি, আপনি নিজের মতো খাওয়ার অভ্যাস করে নিন। সবসময় ছেলে বৌমার সঙ্গে তালে তাল মিলিয়ে চলা কিন্তু সম্ভব না। ছেলে বৌমাকে একটু স্পেস দিন। আমরা তো আর আপনার শাড়ির আঁচল ধরে ঘুরতে পারবো না। এরকম ভাবেই ফাল্গুনি তার শাশুড়ি মাকে অনেক কথা শোনায়। সুচরিতা দেবী চুপ করে শোনে। সে মন খারাপ করে একা একা ডিনার করে। এরকম ভাবে সময় কাটতে থাকে। একদিন আবার ফাল্গুনি ও বিপ্লব কোথাও একটা ঘুরতে গিয়েছিল। সুচরিতা দেবী আবার তাদেরকে বারবার ফোন করছিল বলে তারা সেদিন প্রচন্ড পরিমাণে রেগে যায়। বাড়িতে এসে ফাল্গুনি তার শাশুড়ি মাকে আবার অনেক কথা শোনায়। ফাল্গুনি এবার প্রচুর পরিমাণে রেগে গিয়েছিল। রাত্রিবেলা সে বিপ্লবকে বলে, দেখো বিপ্লব, আমার পক্ষে তোমার মায়ের জেলখানার মধ্যে থাকা সম্ভব হচ্ছে না। সব সময় কোথায় যাচ্ছ, কেন যাচ্ছ, কি করছো, এসব আমি আর মেনে নিতে পারছি না। আমাদের জীবনে কি কোনো ফ্রিডম নেই? অনেক হয়েছে, আমার সহ্যের সীমা কিন্তু ভেঙে গেছে। মানে তুমি কি বলতে চাইছো? আমি বলতে চাইছি তোমার মাকে বৃদ্ধাশ্রমে রেখে এসো। এছাড়া আমাদের কাছে আর কোনো উপায় নেই। না হলে আমরা আমাদের জীবনটা হেসে খেলে কাটাতেই পারবো না। প্রত্যেকদিন একই জিনিস, রাগ হবে না বলো তো? এ কি বলছো ফাল্গুনি? মাকে বৃদ্ধাশ্রমে কিভাবে রেখে আসবো? মা কষ্ট পাবে যে। আমাদের ছাড়া মায়ের আর কেউ নেই। আমরা মাকে না হয় বুঝিয়ে বলবো, কেমন? তোমার মাকে আমি অনেক বুঝিয়েছি, তোমার মা কোনোদিনও বুঝবে না। সবসময় আমাদের মাথার উপর বসে শাসন বারণ করতেই থাকবে। আমি এই জেলখানার মধ্যে আর থাকতে পারবো না। তুমি তাহলে তোমার মায়ের সঙ্গেই থাকো, আমি চললাম আমার বাপের বাড়ি। না না ফাল্গুনি, এরকম করো না। ঠিক আছে, আমি দেখছি কালকে কিছু করা যায় কিনা। পরের দিন সকালবেলা বিপ্লব তার মাকে গিয়ে বলে, মা তুমি তৈরি হয়ে নাও, আজকে তোমাকে নিয়ে আমি এক জায়গায় যাব। আমাকে নিয়ে কোথায় যাবি বাবা? ও বুঝলাম, রোজ তোর বউকে নিয়ে ঘুরতে বেরোস, আজকে মাকে নিয়ে ঘুরতে যাবি তাই তো? দাঁড়া বাবা, আমি রেডি হয়ে আসছি এখনই। আর হ্যাঁ মা, মনে করে তোমার চশমা, ওষুধ আর প্রয়োজনীয় জিনিসপত্রগুলোও নিয়ে নিও। সুচরিতা দেবী তার ছেলের কথা মতো সবকিছু ব্যাগে ভরে নেয়। বিপ্লব তার মাকে গাড়িতে বসিয়ে বৃদ্ধাশ্রমের সামনে এসে থামে। সুচরিতা দেবী অবাক হয়ে যায়। এ কি বাবা, এটা তো বৃদ্ধাশ্রম। তুই আমাকে এখানে নিয়ে এসেছিস কেন রে বাবা? হ্যাঁ মা, আজ থেকে তোমাকে এখানেই থাকতে হবে। এখানে তোমার বয়সী অনেকেই থাকে, তুমি তাদের সঙ্গে সময়ও কাটাতে পারবে, তোমার খুব ভালো লাগবে।
বাড়িতে তুমি এমনিও তো একা একা থাকো, তোমার কোনো কাজ থাকে না, তাই তুমি সারাদিন আমাদেরকে বিরক্ত করো। তাই আজ থেকে এখানেই থাকবে, আমাদের জন্য ভালো হবে আর তোমার জন্যও ভালো হবে। এটা শুনে সুচরিতা দেবীর চোখে জল চলে আসে। আমি তোদের বিরক্ত করি? তুই এটা বলতে পারলি? তুই তাই বলে আমাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিবি? বাবা, আমি এটা কোনোদিনও ভাবিনি। এমন করিস না, আমাকে এখানে রেখে যাস না বাবা। আমি তোদেরকে ছাড়া কিভাবে থাকবো? মা, তুমি চিন্তা করছো কেন? আমি তো কিছুদিন পরই তোমার সঙ্গে দেখা করতে আসবো, ফাল্গুনিও আসবে, তুমি এখানে ভালোই থাকবে। আমি এবার আসি তাহলে। এই বলে বিপ্লব তার মাকে বৃদ্ধাশ্রমে রেখে সেখান থেকে চলে যায়। সুচরিতা দেবী খুবই কান্নাকাটি করতে থাকে। এদিকে ফাল্গুনি তার শাশুড়ি মাকে বৃদ্ধাশ্রমে রেখে এসে খুবই খুশি ছিল। প্রথমের দিকে বিপ্লব তার মায়ের সঙ্গে দেখা করতে যেত, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বিপ্লব তার মায়ের সঙ্গে দেখা করতে যাওয়া বন্ধ করে দেয়, কারণ সে তার জীবন নিয়ে অনেক বেশি ব্যস্ত হয়ে পড়েছিল। সুচরিতা দেবী প্রত্যেকদিন তার ছেলের জন্য অপেক্ষা করত আর চোখে জল ফেলত। দেখতে দেখতে কয়েক মাস কেটে যায়। এরই মধ্যে ফাল্গুনি গর্ভবতী হয়। দেখতে দেখতে তাদের জীবনে আসে তাদের ছেলে অঙ্কুশ। ফাল্গুনি এবং বিপ্লব অঙ্কুশকে খুবই আদর যত্নে বড় করে তোলে। একমাত্র ছেলে হওয়ায় অঙ্কুশ তাদের দুজনের প্রাণ ছিল। তারা সবসময় তাদের ছেলেকে চোখে চোখে হারাতো। একদিন, মা, আমি আমার বন্ধুদের সঙ্গে বাইরে যাচ্ছি। সে কি বাবা, তুই তো একটু আগেই কলেজ থেকে বাড়ি এলি, তুই কিছু খেলি না আর এখনই বাইরে বেরিয়ে যাবি? আর বন্ধুদের সঙ্গে কোথায় যাবি? আর কোন বন্ধুদের সঙ্গে যাবি তুই? ওহ মা, সবসময় তুমি কেন এরকম প্রশ্ন করো আমাকে? আমি কি ছোট বাচ্চা নাকি? আমি তো এখন বড় হয়ে গেছি। বন্ধুদের সঙ্গে যাচ্ছি এটা বলা কি যথেষ্ট নয়? এখন কি আমার বন্ধুদের নাম অ্যাড্রেস তোমাকে দিতে হবে নাকি? পুরো মুডটাই নষ্ট করে দিলে। এই বলে অঙ্কুশ বাড়ি থেকে বেরিয়ে যায়। কয়েক ঘন্টা পর তার মা তাকে ফোন করে। অঙ্কুশ তার বন্ধুদের সঙ্গে ব্যস্ত থাকায় বারে বারে তার মায়ের ফোনটা কেটে দেয়। এভাবেই সময় কাটতে থাকে। একদিন অঙ্কুশ তার মাকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়েছিল। অঙ্কুশের বাড়ি ফিরে আসার জন্য তার মা অপেক্ষা করতে থাকে, কিন্তু অনেক রাত হয়ে গেলেও সে বাড়ি ফিরে আসে না। ফাল্গুনি কান্নাকাটি করতে শুরু করে। কি গো, এত রাত হয়ে গেল, আমার ছেলেটা এখনো বাড়ি ফিরলো না কেন? আমি ওকে অনেকবার ফোন করেছি, ও একটাবারও আমার ফোন ধরছে না। যতই রাত করে হোক না কেন, আমার ছেলে তো বাড়ি ফিরে আসে, কিন্তু আজকে ওর কি হলো? দিন দিন আমাদের ছেলেটা খুবই বিগড়ে যাচ্ছে, তুমি চিন্তা করো না, ও আসুক বাড়িতে, ওর ব্যবস্থা করছি। ফাল্গুনি সারা রাত জেগে তার ছেলের জন্য অপেক্ষা করতে থাকে। পরের দিন সকালবেলা অঙ্কুশ বাড়ি ফিরে এলে, বাবা, তুমিও মায়ের মতো শুরু করো না। এতবার করে ফোন করার কি ছিল? তোমরা আমাকে এত বেশি বিরক্ত করো না। কি যে বলবো আমি? আমাকে কি তোমরা এই বাড়িতে স্বাধীনভাবে থাকতে দেবে না, নাকি আমি বাড়ি ছেড়ে চলে যাব? আমার তো মাঝে মধ্যে মনে হয় আমি জেলখানায় আছি। অঙ্কুশের এমন কথা শুনে তার বাবা মা একেবারে চুপ করে যায়। অঙ্কুশ আর কিছু না বলে সেখান থেকে চলে যায়। ফাল্গুনি এবং বিপ্লব দুজনেরই পুরানো দিনের কথা মনে পড়ে। ফাল্গুনি, তোমার মনে পড়ে মাও আমাদের জন্য ঠিক এভাবেই চিন্তা করত, আর আমরা মায়ের সঙ্গে আমরা ঠিক এরকমই ব্যবহার করতাম। হ্যাঁ বিপ্লব, আজকে আমি বুঝতে পারছি মা আমাদেরকে কতটা বেশি ভালোবাসতেন, আর তাই জন্যই মা আমাদেরকে নিয়ে অনেক চিন্তা করতেন। আমরা ভুল করেছি, আর উপরওয়ালা আমাদেরকে সেই ভুলের শাস্তি দিচ্ছে। বিপ্লব, আমরা আজকে মাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসবো, চলো। তারা দুজনে বৃদ্ধাশ্রমে যায়, কিন্তু সেখানে গিয়ে তারা জানতে পারে সুচরিতা দেবী 1 বছর আগেই মারা গেছেন। ভদ্রমহিলা খুবই ভালো ছিলেন। প্রত্যেকদিন আমাকে জিজ্ঞাসা করতেন আমার বৌমা ছেলে এসেছে কিনা, আমার ছেলে বৌমা এসেছে কিনা। মারা যাওয়ার আগের দিন পর্যন্ত আপনাদের দেখার জন্য ছটফট করছিলেন, কিন্তু আপনাদেরকে শেষবারের জন্য উনি আর দেখতে পারলেন না। সত্যি আপনারা খুবই হতভাগা। এই কথা শুনে বিপ্লব ও ফাল্গুনি হাউ হাউ করে কেঁদে ওঠে। তারা নিরাশ হয়ে হতাশ মনে বাড়ি ফিরে আসে। তারা তাদের ভুল বুঝতে অনেক বেশি দেরি করে ফেলেছিল। এখন আফসোস করা ছাড়া তাদের কাছে আর কোনো উপায় ছিল না।